এটা কি কোথাও গিয়ে গৌরীবাবু, এটা কি আপনারা বলছেন যে এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ওবিসি কমিশনকে ব্যবহার করা হয়েছিল, আপনারা সেটারই পরিবর্তন করার চেষ্টা করছেন যে কোনো রকম যাতে রাজনৈতিক প্রেক্ষাপট বা ইনফ্লুয়েন্স না থাকে, একটা বৈজ্ঞানিক সার্ভের মাধ্যমে যদি উঠে আসে যে একটি গোষ্ঠীর ওবিসি সংরক্ষণের দায়রায় আসা উচিত, তখন সেটা আপনারা বিবেচনা করবেন? একদম একদম। দেখুন, আজকে স্বাধীনতার তো ৮০ বছর অতিক্রান্ত হয়ে এতগুলো সরকার বাংলায় শাসন করেছে, কংগ্রেস করেছে, তৃণমূল কংগ্রেস করেছে, বামফ্রন্ট করেছে। তো তারা প্রত্যেকেই বলেছে যে আমরা জনগণের সরকার, কেউ বলেছে শ্রমিকের সরকার, কেউ বলেছে যে ছাত্র যুবর সরকার। তো এত যে ৮০ বছর ধরে সরকারগুলো চললো, তাহলে আর্থসামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা বাড়বে কেন? কমে যাওয়ার কথা। অর্থাৎ পিছনের দিনের যে সরকারগুলো ছিল তারা শুধুমাত্র সংরক্ষণটার কথা ভেবেছিল, ভোট ব্যাংকের কথা ভেবে, তাদের আর্থসামাজিক ডেভেলপমেন্টের কথা ভেবে তারা করেনি, বা সেই সমস্ত উন্নয়ন খাতের টাকা আত্মসাৎ হয়েছে তাদের সার্বিক বিকাশের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। যদি তাই হতো তাহলে স্বাধীনতার ৮০ বছর পরে আরো ১১৩টা গোষ্ঠীকে বা সাবকাস্টকে পিছিয়ে পড়েছে বলে তাদেরকে ছুটতে হতো। তাহলে তারা উন্নয়ন করে, তারা রাজনীতি করেছে, রাজনীতির লক্ষ্যে তারা সাবকাস্টের সংখ্যা বাড়িয়েছে, তারা কমিশনকে পাশ কাটিয়ে নিজেরা সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘ আলোচনা বিধানসভায় করা উচিত, এখানেও তারা করেন। আমরা যতবার বলেছি ততবার তারা সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং আমরা যেটা করেছি সেটা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ একটা আইন আমরা কালকে পাশ করিয়েছি, যেটা হাইকোর্টের রায়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এবং আগামীতে কমিশনের বিবেচনা, কমিশনের তত্ত্বাবধানে কোনো জাতিগোষ্ঠী যদি বিবেচ্য হয় তাহলে তারা অবশ্যই ওবিসি তালিকাভুক্ত হতে পারবে। কিন্তু সংরক্ষণের যে সংখ্যা ১৭ থেকে ৭ করা হয়েছে সেটাও কি আগামী দিনে কমিশন যদি রাজ্য সরকারকে বলে যে এই সময়ে আমাদের এই সংরক্ষণের কোটা ৭ থেকে ১০ করা উচিত, তাহলেও সেটা রাজ্য সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং কমিশনকে গুরুত্ব দিয়ে সেই সিদ্ধান্ত রাজ্য সরকার নিতে পারে। আপনি বলছেন যে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যেন এই পুরো প্রক্রিয়াটা না হয়। কিন্তু একটা প্রশ্ন গৌরীবাবু অনেকের মনেই থাকবে যে এই যে ১৫ বছরের তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তারা যেভাবে রাজনীতিকরণ হলো এই পুরো প্রক্রিয়াটার, ওবিসি কমিশন বা ওবিসি কমিশনকে বাইপাস করা, সার্ভে না হওয়া এবং তার সঙ্গে সঙ্গে ওবিসি এ ওবিসি বি দুভাগে বিভক্ত করে ১০% বাড়িয়ে দিয়ে ১১৩টি কমিউনিটিকে, মূলত মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকে তাদেরকে এই সংরক্ষণের দায়রায় নিয়ে আসা। সমস্যা হচ্ছে এটা যখন এই প্রক্রিয়াটা তারা যে করেছেন বিগত ১৫ বছরে, তাতে তো অনেক মানুষ তারা এই সংরক্ষণের দায়রায় এসেছেন, তারা সরকারি চাকরি পেয়েছেন, অন্তর্ভুক্তি হয়েছে। এবার তাহলে তাদের লিগাল স্ট্যাটাস কি হবে এটা নিয়ে তারা প্রশ্ন। কারণ আপনারা তো ফিরে গেলেন পুরনো প্রক্রিয়াটাতে, পুরনো সেই ৬৬% এবং ৬৬টি কমিউনিটি এবং ৭% সংরক্ষণ, এই জায়গায় ফিরে গেলেন। তাহলে এই মাঝখানে যে কাজগুলি হলো, যেগুলিকে বকলমে বলা যেতেই পারে তাহলে বেআইনি, তাহলে সেক্ষেত্রে তাদের লিগাল স্ট্যাটাস কি হবে? সেক্ষেত্রে কি আপনারা কোনো কমিটি ফর্ম করবেন, সেটাকে রিভাইজ করবেন? সেই সব মানুষ যদি সত্যি সরকারি চাকরি পেয়ে থাকেন, তাদের নিয়োগ হয়ে থাকে, তাহলে সেটা কি প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে? দেখুন, আপাতত ২০২৪-এ ২২শে মের পর যারা এই ১১৩-র মধ্যে ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের সংরক্ষণের আওতায় থেকে যে চাকরি পেয়েছে তো থাকা উচিত নয়, যেহেতু হাইকোর্ট সেই সময় রায় দিয়েছে। এবার তারও পূর্বের বিষয়টা অবশ্যই সরকারের বিবেচ্য বিষয়, কোর্টের বিবেচনাধীন বা কোর্টের কাছে এটা জানতে চাওয়া উচিত যে ক্ষেত্রে কি করা যেতে পারে। সরকারের বয়স সদ্য ২ মাসও পূর্ণ হয়নি, তার মধ্যে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র বাংলার সার্বিক বিকাশের জন্য, বাংলার সত্যিকারের পিছিয়ে পড়া শ্রেণীর সার্বিক বিকাশের জন্য। কারণ আমাদের সরকারের মূল বক্তব্যই হচ্ছে, কেন্দ্রীয়
রাজ্যে সবকা সাথ সবকা বিকাশ। কালকে একটা প্রশ্ন এখান থেকে এসেছে, যেখানে নওশাদ সিদ্দিকী বলছিল যে এই 113-র মধ্যে অধিকাংশই হচ্ছে মুসলিম কমিউনিটি, তাহলে আমরা ভীত সন্ত্রস্ত যে মুসলমান সমাজকে বঞ্চিত, তার উত্তরেও আমরা বলেছি কালকে বিধানসভায়, আমি বলেছি যে ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই যে আমাদের স্লোগান বা বক্তব্যটাকে আমরা সামনে রেখে এগোচ্ছি। বাংলায় কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, উজ্জ্বলা রান্নার গ্যাস, কিষাণ সম্মান নিধি, অন্নপূর্ণা যোজনার রেশন, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, প্রত্যেকটা উন্নয়ন প্রকল্প বাংলার বা সারা দেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, ইহুদি যারা রয়েছে প্রত্যেকে পারে। অর্থাৎ এখানে কোনো ধর্মের ভিত্তিতে মানুষকে বঞ্চিত করা হচ্ছে না, সুতরাং ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা তো বারবার বলছি সবকা সাথ সবকা বিকাশ, আমাদের লক্ষ্য শক্তিশালী ভারত, আমাদের লক্ষ্য সমৃদ্ধশালী ভারত, আমাদের লক্ষ্য এই বাংলাকে সোনার বাংলা। সুতরাং এগুলো করতে গেলে এই বাংলা তথা এই সারা দেশের প্রত্যেকটা মানুষের সার্বিক বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, আমাদের সাংস্কৃতিক যেটা রয়েছে ঐতিহ্য, প্রত্যেকটাকে। সুতরাং এগুলো করতে গেলে পক্ষপাতহীন সিদ্ধান্ত নিতে হবে, আর সেই সিদ্ধান্তই আমাদের সরকার, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে প্রথম দিন থেকে আমরা শুরু করেছি। আগামীতেও আমাদের সরকার একইভাবে আমাদের লক্ষ্য থাকবে যে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা। কারণ স্বাধীনতার সময়ে যে বাংলা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, শিল্প সব ক্ষেত্রে স্বাধীনতার সময়ে যদি আমরা ফিরে যাই, তখনকার ইতিহাস যদি দেখি, তাহলে আমরা শিক্ষা বলুন, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প ইত্যাদি ক্ষেত্রে আমরা প্রথম সারির রাজ্যের মধ্যে ছিলাম। আজকে আমরা এসে কোথাও 22তম স্থান, কোথাও 19তম, কোথাও 23তম স্থানে পৌঁছে গেল। অর্থাৎ স্বাধীনতার পর থেকে যে দলগুলো বাংলায় সরকার চালিয়েছে, তারা যে শিল্পের বিকাশ ঘটাতে পারেনি, তারা যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, তারা আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে পারেনি, তারা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে পারেনি, মা বোনদের সুরক্ষা দিতে পারেনি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে মানুষের সামনে। সেই কারণে আমাদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, বাংলাকে সোনার বাংলা করা এবং ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্যকে এভাবে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের ভারতবর্ষকে, আমাদের ভারত মাতাকে জগৎ সেবা শ্রেষ্ঠ আসনে বসানো। তার জন্য আমরা এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে গতকাল অন্যান্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এই দুটি বিল নিয়ে